নমস্কার, ফোর্থ পিলার্স এর আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন কবির সুমন। আমরা আলোচনা করব আগে যেটা ঘোষণা করেছি, যে রাজনীতির ভাষা ও ভঙ্গি। অবশ্যই আমরা রাজনীতি বলতে আজকের রাজনীতি বলছি, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আগে দাঁড়িয়ে এখন আমাদের এখানে রাজনীতির যে ভাষা, যে ভঙ্গি, যে সংস্কৃতি ব্যবহার করা হচ্ছে, তাই নিয়ে আমরা কথা বলবো। কবির সুমনের পরিচয় সঙ্গীতকার হিসেবে বাঙালির কাছে আমার দেওয়ার কিছু নেই। উনি কিন্তু একটা রাজনীতিক হিসেবে একটা পরিচয় আছে, 5 বছর সাংসদ হিসেবে। তাছাড়া আমি মনে করি ওনাকে একটা অত্যন্ত রাজনৈতিক মানুষ। আমি গত 30 বছর ধরে ওনার যে গান শুনে এসেছি, ওনাকে যেভাবে চিনি আর কি, পুরোটাই রাজনীতিক ওই সময়। যাই হোক, ওনার সঙ্গে আমি কথা বলছি। সুমন দা, যেটা আমরা লিখেছি না ফেসবুক পেজে, তুই তো কাটি পড়া, গালিগালাজ করা, রাজনৈতিক বক্তৃতা দিতে এসে আমি বললাম যে আমি কিন্তু জল ধরাও নেই, হেলে পড়াও নই, আমি কিন্তু জাত কোবড়া গোখরো, এক ছবলেই ছবি। মানে আমি ছবল মারবো, প্রতিপক্ষ মরে দেয়ালে ছবি হয়ে যাবে। কেমন লাগে শুনতে তোমার? আমি কি বলবো, হাসি পায়। মানে দেখো, জগৎ তো পরিবর্তনশীল। আগে যেমন আমাদের ছোটবেলায় একটা কথা শুনতাম, আনপার্লামেন্টারি। এই কথাটা তারপরে শুনিনি। এটা কিন্তু আনপার্লামেন্টারি, মানে কতগুলো কথা বলা যাবে না, বলে আনপার্লামেন্টারি। তা এখন দেখো, সময়ের সঙ্গে পাল্টায়, ভাষা পাল্টাবে, সব পাল্টাবে। তবে এটা কি এমন হতে পারে যে আমরা খুব নাটকীয় হয়ে পড়ছি? মানে আমি একটা কথা বলি, এক সময় যেমন পলিটিক্যাল যে ভাষণ ছিল যারা দিতেন, যেমন ধরা যাক জ্যোতি বসুর কথা আমার খুব মনে হচ্ছে। জ্যোতি বসু খুবই অল্প বয়স থেকে তার ছবি দেখছি, কথা শুনছি, তার যে ভাষণ দেবার ভঙ্গি, অথবা ধর যাক সিদ্ধার্থ শঙ্কর রায়, মানে ওর সমবয়সী যারা, তারা যেভাবে কথা বলতেন, তারা একটা সময় এলো তখন আস্তে আস্তে সেই ভঙ্গিটা চলে গেল। এখন এটা কি মানুষ, অনেকের ধারণা মানুষ এটা চাইছে, আমার কিন্তু এটা মনে হয় না, জানো সুদীপ্ত। মানুষ এটা চাইছেন যে এরকম ভাবে হোক, তবে মানুষকে আমরা স্পর্শ করতে পারবো। আমি এটা একেবারেই, কেন আমি নিজে, দেখো খুব বেশি দিন আগের তো কথা না, 2009 সাল আমি নিজে ভোটে দাঁড়িয়েছিলাম। আমার যে খুব ইচ্ছে ছিল তা না, খুব পীড়াপিড়িতে এবং সেটা যুগ মুহূর্তের দাবিতে আমি ভোটে দাঁড়িয়েছিলাম। এবং আমার মনে হয় না আর কোনোদিনই আমি সেই প্রক্রিয়ায় যাব। কিন্তু ওটা আমার জীবনের বড় শিক্ষা, যে আমি নিজে রেগে যেতে পারি, এবং রাগ করলে আমি, আমার যদি খোঁচানো হয় তাহলে আমি খেপে গিয়ে এটা ওটা বলেও দিতে পারি। কিন্তু তুমি দাও যথেষ্ট দিয়েছো তোমার সময় গানের অনুষ্ঠানে, কোনো সময়। কিন্তু ধরে যাক আমি একটা পেশাদার লোক, ধরে যাক আমি অনেকদিন, আমার 13-14 বছর আমি শর্টওয়েভ বেতারের কর্মচারী ছিলাম, বেতার কর্মী। শর্টওয়েভ অর্থাৎ খুব দূরের, মানে আমি জার্মানিতে, পশ্চিম জার্মানি আর ওয়াশিংটনে আমি 13-14 বছর কাটিয়েছি। খালি কথা কিভাবে বলতে হবে আমার সেই শিল্পটা আমার জানা, নয়তো সাহেবরা অত টাকা মাইনে দিয়ে আমি নিয়ে যাবে না। এবারে কথাটা হলো, মূল্যবোধের এদিক ওদিক হয়ে গেছে। মূল্যবোধের এদিক ওদিক কিন্তু ভয়ঙ্কর ভাবে হয়েছে। সেইটা যত দিন যাচ্ছে, একটা কথা খেয়াল করো সুদীপ্ত, যে আমাদের এই যে এই সোশ্যাল নেটওয়ার্ক যেগুলোকে বলা হয়, ধর যে ফেসবুক, তার আগে অর্কুট ছিল, এইখানে একটা চমৎকার মাধ্যম। তো কত অনেকদিন যার সঙ্গে দেখা হয়নি তার সঙ্গে দেখা হয়ে যাবে, কথা হবে। আমারই হয়েছে অদ্ভুত ভাবে, মানে সেটা প্রায় বিস্ময়কর। কিন্তু আবার তেমনি হয়তো নতুন কোনো বন্ধু পাবো, নতুন কেউ আসবেন, ও মা, কিন্তু তুমি দেখো সারাক্ষণ কি কুৎসিত গালাগালি হচ্ছে, মানে এবং সেটা খুব খুব বিচ্ছিরি, খুব নিষ্ঠুর। এবং অনেক সময়, মানে আমি একদম তোমায় উদাহরণ দিয়ে বলতে পারি, নিষ্ঠুর এবং কারণহীন। আমার যেমন খুব এটা খেতে হয়, সেটা সম্ভবত আমি নাম করে গেছি, বা আমার টাক পড়ে গেছে, ভগবান জানে কি কারণে। কিন্তু আমি দেখেছি, আমি যে খুব হার্ট করলাম তা কিন্তু না, আমি হার্ট করতে পারি, কিন্তু আমি কেন করতে যাব? মানে আমার হঠাৎ আমি গান বাজনা করে খাই, আমি কেন করতে যাব? করলে তো আমাদের বাজার থাকে না, কাজেই। কিন্তু দে মেক ইট এ পয়েন্ট টু হার্ট ইউ, মানে, এবং এইটা কিন্তু আগে ছিল না।
দেখো, একটা মানুষ আরেকটা মানুষকে হিংসে করবে, একটা মানুষ আরেকটা মানুষের মতবাদের সঙ্গে তার মিলবে না। আমি তোমার একটা উদাহরণ দিই। যেমন ধরো, আমি তৃণমূলের সমর্থক, এই ভোট আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন এবং বিজেপি হারুন, এটা আমি চাই। কিন্তু তাই বলে চাইতেই পারে, যেরকম বহু মানুষ উল্টোটাও চাইতে পারে যে বিজেপি জিতুক, মমতা বন্দ্যোপাধ্যায় হারুক। হ্যাঁ, এবার আমি যেমন চাই বিজেপি গোহারান হারুক, আচ্ছা উঠে যাক, এটাও চাই। কিন্তু তাই বলে বিজেপিতে আমার যে বন্ধু বান্ধব, ধর তথাগত রায়, উনি খুব মজার কথা বলেন, দরকার হলে উনি ঠেস দিয়েও কথা বলতে পারেন। তথাগত বাবুর সঙ্গে যদি আমার এখন রাস্তায় দেখা হয়, আমার কিন্তু মনে হয় না আমাদের মধ্যে কোনো উষ্মা বিনিময় হবে। আমরা বসে কিন্তু কফি খাবো, চাই খাবো। বা ধরো যাক আরো যারা আছেন, ধরো যাক বরুণ গান্ধী, তার সঙ্গে সুসম্পর্ক ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে মতের অমিল হতেই পারে, তাই বলে আমি এটা কটু কথা বলবো, এটা আমার মাথায় সামহাও ঢোকে না। আমি জানি না কেন এটা। সুমন দা, এইখান থেকে আরেকটু বড় একটা বিষয় আমরা যাই, সেটা হচ্ছে যে আমাদের সমাজ, ভারতীয় সমাজ বহুত্ববাদী। আমাদের নানা ধরনের মানুষ, নানা ধরনের ভাষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, নানা কিছুকে আমরা গ্রহণ করেছি, সবই ভারতীয়। এই যে বহুত্ববাদ, এর মধ্যে হচ্ছে যে আমি তোমাকে সহ্য করে নেব, অন্তত সহ্য করে নেবো, ভালো না বাঁচতে পারি কিন্তু আমার সমাজে আমি তোমাকে সহ্য করে নেবো। তোমার ভাষা আলাদা হতে পারে, তোমার ধর্ম আলাদা হতে পারে, তোমার পরিধান আলাদা হতে পারে, কিন্তু আমি তোমাকে সহ্য করবো, প্লুরালিস্টিক হবে। আমাদের সমাজ থেকে কি এই ধারণাটা ক্রমশ উঠে যাচ্ছে? একটাই ধর্ম হতে হবে, একটাই ভাষা হতে হবে, একটাই খাবারের ধরন হতে হবে, একটাই পোশাকের ধরন হতে হবে। আমরা কি ক্রমশ এই দিকে নিজেদের নিয়ে যাচ্ছে, সুমনদা? তুমি যা বলছো তা সেটা ভাবার যুক্তি আছে, যদিও সেটা সবসময় আমি মনে করি না এটা স্থায়ী। মাঝে মাঝে একটা কথা বলি, আচ্ছা আমরা কিন্তু কোনোদিনই খুব সহিষ্ণু না। আমি বলতে বিশেষ বিশেষ নামে, যেমন আমরা বাঙালি মধ্যবিত্তরা, আমি তো মধ্যবিত্ত সমাজে জন্মেছি। আরেকটু সুনির্দিষ্টভাবে বলতে গেলে মধ্যবিত্ত হিন্দু পরিবেশে জন্মেছি। যদি আমার বাবা মা নাস্তিক ছিলেন এবং আমরা নাস্তিক হিসেবেই আমাদের বড় করা হয়েছে, কিন্তু পরিবেশটা মধ্যবিত্ত হিন্দু পরিবেশ, এর বাইরে আমি কিন্তু খুব একটা জানি না। ফলে আমাদের ছেলেবেলায় কিন্তু যেটা দেখতাম, ভদ্রলোকেরা তাদের ওড়িয়াদের একটি আমি যেমন ওড়িশায় জন্মেছিলাম, আমি 1949 সালে কটকে জন্মেছি, এবং আমি যেমন প্রথমে ওড়িয়াই বলতাম, আমার মা ওড়িয়া জানতেন, এবং আমার যারা দেখাশোনা করতেন, মা, আমি এত মোটা ছিলাম, আমার মায়ের আর একটা ছেলে ছিল, তাকে সামলাতে এবং আমাকে সামলাতে হিমশিম। তাই একজন আসতেন মাসি এসে, তিনি, ফলে তার সঙ্গে আমি তো ওড়িয়া বলতাম, আমি কিন্তু ওড়িয়াই বলতাম, মানে ভাতো মাছো ডালি, চেত্তা মানে চড়াই, পুক্কা পোকা, এই সমস্ত। এবং মানে আমার কোনোদিনই এটাকে অস্বাভাবিক কিছু মনে হয়নি। কিন্তু আমি কিন্তু শুনেছি কলকাতায় এসে আমার ডাকলাম টুটুল, টুটুল তো উড়ে ভাষায় কথা বলে। আচ্ছা, এইরকম আরো কিছু কিছু মধুর মানে সম্ভাষণ আমি কিন্তু বাঙালি মধুর নয় সবগুলো, হ্যাঁ আমি শুনেছি, বেশ ভালো। এবং এবারে ঠিক একইভাবে আমার মনে আছে, আমি বয় স্কাউট করতাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি, 8-এ। তা খুবই সাধারণ একটা স্কুলে বয় স্কাউট করতাম। একটা বড় ক্যাম্প হয়েছে, একটা গ্যাদারিং মতন স্কাউটদের। আমি কিন্তু সেখানে হঠাৎ একদিন শুনে ফেললাম, আমি বলছি না ব্যাপারটা একতরফা, কিন্তু আমি শুনে ফেললাম যে এক হিন্দুস্তানি স্কাউট বন্ধু, তিনি কিন্তু একটা বাঙালি সম্পর্কে একটা গালাগাল দিয়ে কথা বললেন। আমি তাকে কিছু বলিনি, আমারই বয়সী তিনি, কিন্তু তিনি তার এক বন্ধুকে, যিনিও অবাঙালি, একটা গালাগাল দিয়ে কথা বললেন। আচ্ছা, এটা কি মানে কি বলি বলতো, বুঝতে পেরেছো যে আমরা কিন্তু খুব সহিষ্ণু না। যদি হতাম তাহলে একটু তোমাকে ইন্টারাপ্ট করে বলছি, কিন্তু সমাজ সাধারণভাবে সেটাকে খারাপ বলে মনে করে, বড়রা এটাকে করা উচিত নয় বলে বলছে। সেই ভালো খারাপের বোধটা কি থাকছে এখন আর? না, দাঁড়াও, তুমি যা বলছো তোমার কথাটা খুব ঠিক। অন্যদিকে বন্ধু, ভেবে দেখো যে আমাদের এই কলকাতা শহরে হিন্দু অধ্যুষিত পাড়াগুলোতে মুসলমানরা কিন্তু বাড়ি ভাড়া এখনো পাচ্ছেন না। এ কিন্তু খুব চিন্তার কথা। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু ঔচিত্য অনুচিতের প্রশ্ন আর থাকছে না।
তেমনি আমি দেখেছি যে বিশেষ বিশেষ মানে ভাষা সম্প্রদায়কে কেউ কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না। আচ্ছা, আমি একটা এবার শোনো, আমরা একটু খোলাখুলি কথা বলি, আর এই গোল গোল কথা আমার বোঝায় না। সেরকম মানুষ না, তুমি আমার বন্ধু, তোমার সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, সম্মান করি, তুমি একটা অসামান্য সাংবাদিক। আচ্ছা, একটা বাংলা সিনেমা খুব নাম করে গেল, ভীষণ নাম করে গেল, তাতে গুজু কথাটা ব্যবহার হলো, সেই সিনেমাটা পুরস্কার পেল, এমনকি তার সঙ্গীত পরিচালক হিসেবে আমিও রাষ্ট্রীয় পুরস্কার পেলাম। সেখানে একটি ছেলেকে থেকে গুজু বলা হচ্ছে, বা বিন্দাস বিধবা, হ্যাঁ, এক ভদ্রমহিলা বিধবা, তাকে বিন্দাস বিধবা লিখিত ভাবে যাচ্ছে একজনের পরিচয়। ধর আমার কবির সমান ড্যাশ দিয়ে টেকো কবির সমান, ধরো এটা কিন্তু সমানে চলেছে। কাজেই আমি ঠিক জানি না আমি এটা কি উত্তর দেব, আমি জানি না। আমরা হ্যাঁ, মানে কিন্তু একটা কথা, লোকে কিন্তু আবার আপত্তিও করে এটা, না না এটা কি হলো, এটা কি হলো, এটা বলবেন না। এও দেখেছি, এটা কিন্তু ছোট্টবেলা থেকেই দেখছি, না এইভাবে কথা বলবেন না দাদা। আমার একটা জিনিস মনে আছে, জীবনে প্রথম একটা বিজ্ঞাপন দেখেছিলাম বামফ্রন্ট সরকারের আমলে, শ্রমজীবী মানুষকে আপনি বলে কথা বলুন, সম্মান করে কথা বলুন, একটা বিজ্ঞাপন আমি একবার দুটো জায়গায় দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। যে শ্রমজীবী মানুষকে বা সকলকে, অপর ব্যক্তিকে আপনি বলুন, সম্মান দিন, এটা কিন্তু একটা খুবই উচিত জিনিস আমি দেখেছিলাম, তার আগে বা পরে দেখিনি। আমরা কিন্তু তুই তোকারি করে কথা বলি, যেমন রিক্সাওয়ালার সঙ্গে আমি মানে কদাপি দেখিনি একজন বাঙালি ভদ্রলোক সম্মান দিয়ে কথা বলছেন। আশ্চর্য, আজও আমরা কথায় কথায় তুই স্বচ্ছন্দে বলে ফেলছি, আরো অনেক কিছু বলি। এটা হ্যাঁ, একজন দর্শক শ্রোতা তিনি বলছেন যে আগের সময় মানে বলুন না বামপন্থীদের সময় এই আবহাওয়া বা ভাষা ব্যবহার হতো না, সংস্কৃতি বা সম্প্রীতি বজায় ছিল। হয়তো ঠিক বামপন্থীদের সময়টা 10 বছর আগে আমি এটা মানতে পারছি না, কেন আমি আপনার বন্ধু, আমি নমস্কার জানাচ্ছি, এবং দুঃখের বিষয় যে সেই আমলেও কিন্তু মুসলমানরা হিন্দু পাড়ায় বাড়ি ভাড়া পেতেন না, আমিই পাইনি। আমি 3টি জায়গায় বাড়ি ভাড়া পাইনি। আমার নাম কবির সোহান এবং আমি একজন মুসলমান, এই জন্য বাড়ি ভাড়া পাইনি। শেষকালে ব্রোকার, তিনি কিন্তু হিন্দু, কিন্তু আমি বাড়ি ভাড়া পেলে তিনি তো একটা পয়সা পাবেন। আমায় তো আবার তিনি বললেন, দাদা কিছু মনে করবেন না, আমি আপনাকে বেগ বাগানের দিকে তাহলে বাড়ি খুঁজে দিই বা ওইদিকে। তিনি কিন্তু হিন্দু, তিনি আমার সমস্যাটা বুঝতে পারছেন। কিন্তু বামফ্রন্ট আমলে কোন সম্প্রীতি বজায় ছিল, একটা মানে একটু ঘষলেই কিন্তু আমাদের বেরিয়েছে, বামফ্রন্ট বলুন ডানফ্রন্ট বলুন, আমরা কোনোদিনই সম্প্রীতি বোধ করিনি অন্তর থেকে। তাই যদি হতো তাহলে আমরা মুসলমানদের বিশেষ বিশেষ বিশেষণে ভূষিত করে কথা বলতাম না নিজেদের মধ্যে, এটাই বলতে চাই। হ্যাঁ, তার মানে সুমনদা তুমি যেটা বলছো সুমনদা, তার মানে এটা হচ্ছে এটা কোনো ফ্রন্টের ব্যাপার নয়, কোনো দলের ব্যাপার নয়, কোনো এটা হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে আছে এই বিভাজনটা। কিন্তু সুমনদা আমি আবারও তোমাকে এটা বলবো, যখন ওই অন্য ধর্মের মানুষকে অন্যভাবে তাদের সঙ্গে ব্যবহার করা, যখন অন্য ভাষা পরিচয়ের মানুষের, ভাষা সত্তার মানুষকে অন্য নিম্ন দৃষ্টিতে দেখা, এটা যখন হতো তখন কিন্তু আমাদের বড়রা, অভিভাবকরা, পরিবারে অভিভাবকরা, সমাজে অভিভাবকরা, রাজনীতির অভিভাবকরা, তারা কিন্তু সেটাকে অ্যাডমিট করতেন না, তারা সেটাকে গ্রহণযোগ্য বলতেন, তারা নিন্দা করতেন। কিন্তু আমি এখন যেটা দেখি সুমনদা, সেটা হচ্ছে এই যে বড় শাসক, তারা কিন্তু সেটাকেই প্রশ্রয় দিচ্ছে, সেটাকে এক ধরনের সর্বজনীন মান্যতা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এভাবেই কথা বলা উচিত। এই যে আমার ঈশ্বর আল্লাহ হতে পারেন, আমার ঈশ্বর রাধাকৃষ্ণ হতে পারেন, আমার ঈশ্বর শ্রীরাম হতে পারেন, ভগবান রাম হতে পারেন, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক নেতা বলতেন না, যেমন যোগী আদিত্যনাথ বলে গেলেন মালদাতে, জয় শ্রীরাম না বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না, একটাই ঈশ্বর হতে হবে। এটা কিন্তু আগে ছিল না সুমনদা, আমি কিন্তু এটা দেখি না না না, এটা ছিল না, একেবারেই ছিল না, একেবারেই ছিল না। এই যে শ্রীযুক্ত যোগী আদিত্যনাথ, একে আমি পার্লামেন্টে দেখেছি,
তখন এমপি ছিলেন, গোরখপুরের এমপি ছিলেন। হ্যাঁ, তা উনি এসেছেন এবং উনি ওকে দেখেছি, ওকে আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি। উনি যে ওর ভেতর থেকে যে এই জিনিস বেরোবে আমি কোনদিন ভাবতে পারিনি। আমার সাথে কিন্তু কিঞ্চিত মানে সৌহার্দ্যই ছিল, কেন পার্লামেন্টে আমরা কেউ শত্রু না, অন্তত আমি সেরকম ভাবে মিশিনি আমার সঙ্গে। আর যেটা বলা দরকার সেটা হলো যে আমরা দেখো আজ বলে নয়, অনেক দিন আগের থেকে কতগুলো জিনিস শুরু হলো, কিন্তু আবার এটা বলা দরকার আমাদেরকে এই 16 তারিখে আমার 73 বছর বয়স, সে আমি পড়বো 72 পুরো করে 73-এ পড়বো, অনেকদিন বাঁচলাম। ধরো আমার আমি একটা সাধারণ বাংলা স্কুলে পড়েছিলাম, সেই স্কুলে আচ্ছা তখন আমার পদবি ছিল চট্টোপাধ্যায়, অর্থাৎ তাহলে বর্ণশ্রেষ্ঠ, তথাকথিত বিরক্তিকর একটা কথা, হ্যাঁ, তথাকথিত উচ্চ বর্ণের। এবারে আমাদের স্কুলে আমাদের ক্লাসে কে বামুন, কে কায়েত, কে শূদ্র, এ নিয়ে কোনোদিন আমি কোনো শিক্ষকের মুখে চোখে কিছু দেখিনি। আচ্ছা আমাদের স্কুলে কিন্তু এটাও ঠিক, আমাদের স্কুলে মুসলমানরা কিন্তু পড়তেন না, বা খ্রিস্টান পড়তেন না, বা শিখরা পড়তেন না, কিন্তু তা না হলেও হিন্দু সমাজ তো খুব বিভক্ত সমাজ, এটা অস্বীকার করার কোনো মানে হয় না। তা তেমনি আমাদের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, কই সেখানে তো আমি কোনোদিন ভাবতে মানে দেখিও নি কার পদবী মাঝি, কার পদবী পান বা বেরা, আমি ভগবান জানি, আমি জানিও না। তা বা শুনেছি পরে শীল নাকি নাপিত, আমি শুনেছি একজন মুসলমান মেয়ে তিনি এক হিন্দু ছেলের প্রেমে পড়েছিলেন, মানে অন্য জায়গায় অন্য একটা দেশে, প্লিজ খুব ইন্টারেস্টিং। তা তিনি প্রেমে পড়েছিলেন, তা তার মা আবার কান্নাকাটি জুড়ে দিলেন মেয়েটি, তিনি যখন বললেন, কবুল করলেন, বললেন যে ছেলের নাম কি, তো এবার ছেলেটির নাম শীল। এটা শুনে ওর মা এতক্ষণ কাঁদছিলেন, এবারে কাটা পাঁঠার মতন ছটফট করতে আরম্ভ করলেন। এবং মেয়েটি কিন্তু আমার চেয়ে বয়সে ছোট, ও তার মায়ের বয়স আমার চেয়ে কিঞ্চিত বেশি, বাট তিনি বলতে কিন্তু অনেক চেঁচামেচি করে শেষ করে, হ্যাঁ হ্যাঁ হিন্দু বেছে করলে, হিন্দুর প্রেম পড়লি একটা চাটুর্যে মুখুর্যে বাণুর্যে দাশগুপ্ত সেনগুপ্ত জোগাড় করতে পারলি না, এ তো নাপিত। আচ্ছা এবারে আমি জন্মেছি হিন্দু পরিবেশে, আমার অত বয়স, আমি নিজেই জানতাম না শীল মানে নাপিত। আমি কথা কিছু মনে করবেন না বন্ধুরা, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে বলছি যে একটা বিচিত্র দেশ, এবং অনেক সময় আচ্ছা ধরুন এই একই ধরনের জিনিস কিন্তু আমার পাশ্চাত্যে 13-14 বছর আমি যে দেখিনি তা কিন্তু না। মানুষের সহিষ্ণুতা একটা জায়গায় খুব তাড়াতাড়ি কিন্তু সেটা শেষ হয়ে যায়, গাত্রবর্ণের ব্যাপারে, উচ্চারণের ব্যাপারে। যেমন ধরুন আমেরিকায় যতক্ষণ না তুমি গেট অফ আর গেট ডাউনটা ঠিক মতো বলছো, হয়তো বললাম আই ওয়ান্ট টু গেট ডাউন, ইউ মিন ইউ ওয়ান্ট টু গেট অফ, বুঝতে পেরেছো? উনি আমায় কারেক্ট করে দিচ্ছেন, বাস ড্রাইভার। অর্থাৎ আমার গেট ডাউনটা ওটা ভুল ইংরেজি না, কিন্তু ওর ইংরেজি না, ওটা ওর মতে এটা ব্রিটিশ। উনি বলছেন না ইউ মিন ইউ ওয়ান্ট টু গেট অফ, এবং গেট অফ যদি বলো তাহলে হবে না, গেট অফ এই কথাটা, এই উচ্চারণটাই তুমি যদি লন্ডনে বা লিভারপুলে গিয়ে করো তোমাদের তাকাবে। আমি যেটা বলছি, মানুষ কিন্তু খুব অপরকে সহজে মেনে নেয় না, কিন্তু আমাদের দেশ সেই তুলনায় অনেক বেশি। আমি একটা উদাহরণ দিই, এই যে এলাহাবাদে একটা মেলা হয় মস্ত বড়, খুব বড় কুম্ভ মেলা। আচ্ছা এইটার ওপর আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম জার্মানিতে, জার্মান ভাষায়, অসামান্য ডকুমেন্টারি। আমি বহু বছর আগের কথা বলছি, আমি বলছি 7-এর দশকের কথা, গেল শতাব্দীর, আশ্চর্য গেল শতাব্দী বলছি। তা সেইখানে যারা যারা ঘোষক ফাইনালি অসামান্য একটা ডকুমেন্টারি শেষ দিকে বললেন যে সব শেষে আমাদের একটা কথা বলার আছে। আমরা ওখানে যারা কাজ করছিলাম, ভিডিও করছিলাম, ইন্টারভিউ নিচ্ছিলাম, সাউন্ড করছিলাম, আমরা সবাই কিন্তু শ্বেতাঙ্গ, এবং আমরা জার্মানির লোক, এবং আমাদের ওখানে মানে আমরা কিছু আমরা খ্রিস্টান, এবং আমাদের একবারের জন্য কেউ আলাদা করে দেখেননি, আমাদের একবারের জন্য কেউ ঘৃণার চোখে দেখেননি, আমাদের একবারের জন্য কেউ বলেননি এটা হিন্দুদের জায়গা, এখানে এসো না। এই কথাটাও কিন্তু মানে জার্মানির সেই টেলিভিশন ক্রু তারা বলছেন। কাজেই বিচিত্র একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমরা ক্রমশই যে এই যে আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, এটা তো বোকা বোকা কথা, এবং এটা অসাংবিধানিক কথা।
এটা এটা গাজোয়ারির কথা এবং এটা একনায়কতন্ত্রের কথা। এই দিনটা আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু মানে একটাই ভগবান হতে হবে, এটা এটা আমরা অন্য একটা বিষয় আসি সুমনদা। এটা বিতান, আমাদের সহকর্মী বিতানের একটা প্রশ্ন। ও বলছে ক্ষমতার ভাষা যত বেশি ঔদ্ধত্যপূর্ণ অশালীন হচ্ছে তত বেশি গণমাধ্যমে প্রচার পাচ্ছে। ইদানিং এই ভাষাকে সাবঅল্টার্নের ভাষা বলে ডিফেন্ড করা হচ্ছে। অশোক মিত্র বলতেন তিনি ভদ্রলোকের রাজনীতি করতে আসেননি। আজকের নেতা বলছেন ছোট লোক আমি করবো বলেই রাজনীতিতে এসেছি। এই উত্তরণ অবতরণের কথা নিশ্চয়ই বলছে, আসলে সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি একটা কথা এখানে বলে দিই। অশোক মিত্রর কথাটা আমার কিন্তু মনে আছে এবং তার থেকে আমিও শিখেছিলাম। ওনাকে একটা জায়গায়, সেই বিখ্যাত অশোক মিত্র, হাতে পাইপ, ধুতি পাঞ্জাবি পরা, তা ওকে ইউ নট স্পিকিং লাইক এ জেন্টলম্যান, উনি বলেছিলেন আই এম নো জেন্টলম্যান, আই এম এ কমিউনিস্ট। আমার খুব ভালো লেগেছিল কথাটা, ওটা তো আমি শিখেও ছিলাম, ওটা বলতাম আমার এখানে ওখানে। আমার কথাটা হচ্ছে মানে উনি মানে ভদ্রলোকের রাজনীতি করতে আসেননি, উনি অন্য কিছু। কিন্তু অশোক মিত্রকে এসব আমরা একটু বাইরে রাখি। এটা হয়তো সাবঅল্টার্ন, এটা কিন্তু চমৎকার বলেছেন যে বন্ধু এটা বলছেন। আমি ঠিক এরকম কথা শুনিনি, কারণ আমি তো অত মিশি না, আমি বাড়িতেই বেশি থাকি। তবে একটা ঠিক যে কাঁচা কথা যে বলে, যেমন ধরা যাক, আমি খুব খোলাখুলি বলছি, আর এসব আমরা কিছু কথা একটু খোলাখুলি বলি। ধরো যাক সত্যজিৎ রায় আর অন্যদিকে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের কোনটা আমরা মনে রাখছি, কোনটা আমরা লোকের সামনে রাখি? এক, তিনি মদ্যপান করতেন। দুই, তিনি কাঁচা ভাষায় কথা বলতেন, কথায় কথায় রেগে যেতেন, সারাক্ষণ একটু ডাল খাচ্ছেন, যেন এরকম। এইটাই কিন্তু প্রচার পাচ্ছে। ঠিক যেমন শক্তি চট্টোপাধ্যায়ের সেলিং পয়েন্টটা কি, উনি মদ খেতেন। উনি সারাক্ষণই যেন ওনার কোনো কাজ নেই, সারাক্ষণ মদ খাচ্ছেন। আর একবার নাকি ডবল ডেকার একটা বাস তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এইসব অদ্ভুত, মানে তার সোনার মাছি খুন করেছি দিয়ে আমাদের কিন্তু চিন্তা নেই, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে ও মদ খায় আর উল্টোপাল্টা কথা বলে। ঋত্বিক ঘটকে তাই। সত্যজিৎ রায়ের বাজার দরটা একটু কম, কেন উনি সোজা দাঁড়িয়ে থাকেন, ওরকম ভাষায় কথা বলেন না। আমি বলছি সাধারণ অনেকের কাছে একটা গ্রহণযোগ্যতা। তেমনি আমার বন্ধু, আমি দাদাই বলতাম, নবারুন্দা লেখায়, নবারুন্দার মতো মানুষ পাওয়া বিরল। হ্যাঁ, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ। এবার উনি কতগুলো কারণে একটা ক্যারেক্টার তৈরি করার জন্য উনি হয়তো একটা গালাগাল ব্যবহার করছেন। হ্যাঁ, অমুক মানে অমুকের মারি তোর শপিং মলের ইত্যাদি ইত্যাদি, এবং ওটা লেগে যাচ্ছে, ওটা লোকের মাথায় থাকছে। এর একটা কারণ, আমরা বড্ড গুছিয়ে মানে প্রবন্ধের ভাষায় উপমা দিয়ে দিয়ে ফুল ফুটিয়ে ফুটিয়ে, বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে নাকি বলেছেন আপনি ওই উপমার ফুল ফুটিয়ে ফুটিয়ে কথা বলবেন না প্লিজ আমাদের সঙ্গে, ওরম করলে কোনো তর্ক হয় না। মানে আমরা বড্ড গোল গোল কথা বলি, ফলে তার মাঝখানে দাম করে একজন লোক এটা বলে দিল, হ্যাঁ, যে অমুক তোর অমুক, হ্যাঁ অমুককে পুরন্দর ভাট করে দিল, পুরন্দর ভাট বলছে, এবং আরো অনেকে। ফলে ওটা তখন একটা আলাদা আকর্ষণ হয়। আমি জানি আর একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো সারাক্ষণ ভীষণ, হ্যাঁ, একজন বলছেন যে আপনি কেন এই সময় রাজ্যে ঘটে যাওয়া সফট কমিউনালিজম নিয়ে চুপ থাকেন? সফট কমিউনিজম কি আমি জানি না, যদি অনুগ্রহ করে বাংলায় বলেন। ঠিক আছে, সবকিছু দিয়ে তোমার কথা বলতে হবে না, আমি একটু বলি এটা। সুমন দা, আমি বলতেই পারি, কিন্তু সফট কমিউনিজম কি মুসলমানদের নিয়ে বলছেন? তাই যদি বলেন, উনি তো সরাসরি কথা বলি না। আমি খুব ভালো রকম জানি। আবার এই গোল জায়গায় চলে যাচ্ছি আমরা, কোন আচ্ছা তুমি এইটা নিয়ে বলো। প্রধানমন্ত্রীর পাশে মঞ্চের নেতা বলছেন আমি কোবরা, এটা অতীতে ছিল কি ছিল না? একজন জিজ্ঞেস, ব্রহ্মব্রত জোয়ারদার, সাম্য খুব পরিচিত আমাদের ছেলে মানে আমাদের পরিচিত সবার সহকর্মী। কেমন আছো?
আচ্ছা, এবারে সমব্রত এখনো লিখছো তো, মানে কবিতা লিখছো তো? আমি জানি না, হ্যাঁ, আমি কবিতার উপর সাম্য এখন একটু চাকরি বদল করছে, আমার সঙ্গে কথা হয়েছে কিছু নেই, সাম্যটা জিজ্ঞেস করছে এটা প্রধানমন্ত্রীর পাশে মঞ্চের নেতা বলছে আমি কোবরা কোকরো, এটা কি না ছিল কি ছিল না সাম্য? এসব ছিল না, এসব ছিল না। এখন এসব ছিল না। কি জানি প্রধানমন্ত্রী বোধহয় বুঝতেও পারছেন না, মানে উনি এখানে এসে উনি আপন মনে বন্দে বন্দে করছেন, এটাও আমি ঠিক বুঝলাম না কেন। মানে বন্দে আলী মিয়ার কথা মনে পড়লো, আমাদের এই সেকুলার দেশে ছোটবেলায় বন্দে আলী মিয়ার লেখা কবিতা পড়তে হতো। উনি এটা এটা ছিল না, এরম ছিল না, কিন্তু অনেক কিছুই ছিল না। একটা কথা বলি, আমরা একটু খোলাখুলি কথা বলি। আমি যেমন ভোটে দাঁড়ানো কি এবং কয় প্রকার জানতাম না, কেমন? আচ্ছা, এভাবে আমি যখন ভোটে ওই সুভাষবাদা কাঞ্জি আমার কলিগ আরেকজন, সে একই কথা বলছে আর কি, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে জাত গোখরো, একই এ বিষয়ে কথা হচ্ছে। হ্যাঁ, বলো 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 সুমন দা, বলো। এবারে এবারে যেটা যেটা হলো সেটা দেখুন, ওটা যুদ্ধ, ভোট মানে যুদ্ধ। এবং মাও সেতুং যা বলেছিলেন কথা খুব খুব ভুল বলেননি, যে রাজনৈতিক ক্ষমতা বন্দুকের নখ থেকেই বেরোয়। আচ্ছা, এটা আমরা বলতে চাই না, আমরা কিন্তু বলতে চাই না, কিন্তু ইত্যাদি ইত্যাদি। এবারে যে দেখলো যে আমার সম্পর্কে যে মধুর উক্তি দিয়ে এসএফআই এবং ডিওয়াইএফআই সব প্রস্তাব দিন, যেমন একটা ছিল, এগেন প্লিজ এটা কিন্তু আমি একটা ঘটনা হিসেবে বলছি, আমার কিন্তু একাধিক বন্ধু সিপিএম করেন, এখনো অনেক সিপিএম করা বন্ধু মারা গেছেন, আমার খুব আই মিস দেম, আমার তাদের অভাব বোধ করি। যেমন শ্যামলদা, যেমন বিনয়দা, হ্যাঁ, খুবই খুবই ঘনিষ্ঠ ছিলাম আমরা। এখন তারা বেঁচে থাকলে আড্ডা দিতাম তাদের সঙ্গে, অন্য অনেকের সঙ্গে দিতাম না। হ্যাঁ, আচ্ছা, এবারে মানে কবির সুমনের HIV টেস্ট করা হোক, এইটা দেখছেন কারা? যারা তাদের সুসংস্কৃত মন, তাদের ভাষা, তাদের গণসাহিত্য, গণসঙ্গীত ইত্যাদির জন্য পরিচিত, এবং আমিও তাদের অনেকের সঙ্গে বন্ধুতা পাঠিয়েছিলাম, এখনো কারুর কেউ কেউ আমার বন্ধু। কিন্তু এই যে ভাষাটা প্রচারে ব্যবহার করা হচ্ছে, যে কবির সুমনের HIV টেস্ট করা হোক, এটাও কিন্তু আগে ছিল না। সুখের বিষয়, এটাই কেবলমাত্র থেকে যায়নি, এটাও সুখের বিষয় যে আমার নিজের মনে হয় যে, আবার বলছি, আমাদের তো আসলে কোনো পলিটিক্যাল বক্তব্য নেই। সুদীপ, একটা জিনিস খেয়াল করো, আমি তোমার এটা এসব আমরা একটু একদম অতীতে যাই। আমার বছর 6 বয়স, এসআর 10 মুদিয়ালিতে বড় হচ্ছি, পাড়া হচ্ছে, একদিন সবাই এলো, এই বাচ্চাদের খাওয়াবে, আমরা সব বাচ্চারা ছোটরা গেলাম, শতরঞ্চি পাতা একটা মঞ্চ মতন করেছে, সেখানে বললো বাচ্চারা সব বসে পড়ো, আমরা বসে পড়লাম। কয়েকজন ভদ্রলোক এলেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরা, কারুর মাথায় একটা সাদা টুপি, সবাই না। তো এসে একটা টেবিলের ওপর কিছু জিনিস রাখলেন, একটা হাঁড়ি রাখলেন, তাতে বললেন এখানে যে বাচ্চাদের জন্য লাড্ডু আছে, তোমরা সব খাবে। তারপরে ওইখানে কাপড় রাখা আছে, তারা দাদারা তারা আপনারা ওখানে চাদর নেবেন, দিদিরা আপনারা শাড়ি নেবেন বলে তারা নমস্কার করে আমরা কংগ্রেস বলে চলে গেলেন। আচ্ছা, ভালো, আমরা খেলাম লাড্ডু। কিছুদিন পরে পাড়ায় মিটিং যাচ্ছে, যে আচ্ছা এবারে ওখানে যাচ্ছে, যা তুমি দেখছো সবই তো মন্তব্য করার দরকার নেই, যা স্ক্রিনে দেখাচ্ছি। এক সেকেন্ড, ভোট দেবেন কি সে কাস্তে ধানের শীষে। আচ্ছা, তখন কিন্তু পার্টি ভাগ হয়নি, তখনও কমিউনিস্ট পার্টির সিপিআই এবং তাদের কাস্তে ধানের শীষ, খুব সুন্দর ছিল প্রতীকটা। ভোট দেবেন কি সে কাস্তে ধানের শীষে, একটা মিছিল গেল, আমরা পাড়ার ছেলেরা বলছি, কেন কংগ্রেসের এমন কোনো মানে উক্তি নেই, বুলি নেই যেটা বলে আমরা বাচ্চারা মিছিল করতে পারি। মানে আমরাও তো বড়দের দেখা থেকে মিছিল করতে আরম্ভ করলাম, এই চলো ভোট দেবেন কি সে কাস্তে ধানের শীষে। বয়স অ্যাভারেজ বয়স 5, 6, 4 এরকম। ব্যাস, পাড়ার একজন ভদ্রলোক ধরলেন, এটা কি? আমি ভয় পেয়েছি। একজন আবার একটু একটু ওস্তাদ বললো, কেন খারাপ তো কিছু বই নেব, চাপ। কেন আপনি রেগে যাচ্ছেন? কেন এত কথা তখন বড়দের সঙ্গে বলেন, ওরা ভগবানে বিশ্বাস করে না, জানিস, ওরা খারাপ, ওরা ভগবানে বিশ্বাস করে না, ওরা বলবি না। এর চেয়ে বেশি কিছু কিন্তু উনি বলেননি। চূড়ান্ত জায়গাটা যেটা গেল সেটা হচ্ছে, তোমরা ওদের কথা বলো না, ওদের উক্তিগুলো করো না, তার কারণ ওরা ভগবানে বিশ্বাস করেন না। এবারে আমি তো তাকে বলতে পারছিলাম, বাবা ভগবানে বিশ্বাস করেন না, মানে কত মুশকিল। কিন্তু এইটাই পরে পাল্টে গেছে,
এটাই পরে আস্তে আস্তে পাল্টে গেছে। এটা 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 কি অসহিষ্ণু বলবো, এটা আমরা কিন্তু তুমি তুমি যাই বলো সুমন্ত, আমি কিন্তু মনে করি আমাদের অসহিষ্ণুতা অনেক বেড়েছে আগে। আগে আমাদের মনে অসহিষ্ণুতা হয়তো এই পর্যন্তই ছিল যে ওকে আমি ঠিক ভালো লাগছে না, কিন্তু এখন ওকে ভালো লাগছে না মানে ওকে একেবারে আলাদা করে দাও, যেন কোনোভাবে আমার আশেপাশে না আসতে পারে, যেন কিছুতেই ওই মাংসটা না খেতে পারে। এখন কিন্তু এই জিনিসটা গোটা সমাজে চলছে, এই আর ডিগ্রি, একটা এই মাত্রার অসহিষ্ণুতা কিন্তু আগে ছিল না, আমার যেমন। তুমি কি বলবে? ঠিক ঠিক আর একটা ব্যাপার ছিল, সেটা কি, একটা লোকের সবকিছু পছন্দ হবে এমন তো নাও হতে পারে, তা নাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা আমি যেমন বলি, আবার বলি একটু বললে সুবিধা হয়। ইউজুয়ালি এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, পার্লামেন্টে গেলাম, এটা ভাবতেই পারি না, এটা প্রায় স্বর্গ, মানে এটা অদ্ভুত, মানে আমি পার্লামেন্টে যাব, আমি ভাবতে পারি না, গিয়ে পড়লাম। আচ্ছা, আমি কিন্তু জিতিনি, জিতেছেন যারা শহীদ হয়েছেন বামফ্রন্ট আমলে ওই সময়, তারা জিতেছেন, আমি জিতিনি, আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমি কিছু না। এবারে ওখানে নীলোৎপলের সঙ্গে আমার দেখা। আচ্ছা, আমি সেই মনে আছে, আমরা সুদীপ্ত তুমি তো আমাদের নেতা ছিলে, আমরা সেই তারা চ্যানেলে লাইভ 10টায় অনুষ্ঠানটা করতাম, তুমি আমাদের প্রধান ছিলে, আমি সেই সঞ্চালক ছিলাম, সেইখানে নীলোৎপল বাবুর প্রধান কিছু না, আমরা একসঙ্গে কাজ করতাম, একটা ভালো কাজ করেছিলাম, একদম ভালো। আমরা মনের আনন্দে কাজ করেছি, চমৎকার কাজ করেছি। ওইখানে আলাপ, নীলোৎপলের সঙ্গে দেখা, বললো যে সুমন খুব ভালো হচ্ছে, আপনি এখানে এসে গেছেন, ভালো লাগছে, কবির অনেক কবির সুমন দুই, তাহলে একটা কথাটা বলে দেবেন, হ্যাঁ এখানে কিন্তু কোনো শত্রুতা নেই সুমন, এখানে কিন্তু ফ্লোরে যত বচসা হচ্ছে হচ্ছে, শত্রুতা কিন্তু নেই। এটা না, এটা খুব সুন্দর কথা উনি আমায় বলেছিলেন। তা এবং এটা যে ঠিক, সেটা আমি পার্লামেন্টে কিন্তু একাধিকবার দেখেছি, যে মতের অমিল, মানে যে আমি তাকে সম্মান করব না, কিন্তু ব্রিটিশ যে কথাটা, লেট আস এগ্রি টু ডিসএগ্রি, এইটা কিন্তু খুব শক্ত কথা, আমি জীবনে সবসময় মানতে পারিনি, আমি সবসময় মানতে পারিনি, কিন্তু জীবন এমন যে লাইফ টিচার্স আস। তুমি বিনয়ের জন্য প্রসিদ্ধ নও সুমনদা। আমি জীবনে মানতে পারিনি, আই লেট আস এগ্রি টু ডিসএগ্রি, মানে সবসময় এটা মানা যায় না, মানে এক একটা সময় আসে যখন, মানে হুইচ সাইড আর ইউ অন বয়েজ, এই যে পিট সিগারের গানটা, যে তখন একটা তোমায় একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তো একটা কথা বলি, আমি এটা বন্ধু যারা শুনছেন তাদেরও হয়তো মজা লাগবে, আমরা তো জানতাম না কোথায় গিয়ে বসবো, এই গল্পটা সুদীপ্ত তুমিও শোনো। আচ্ছা, আমরা যখন গেলাম ভোটে জিতে গেলাম ওখানে, এটা আমরা জানি না কোথায় বসবো, আমার তো কোনো আইডিয়াই নেই। তা আমার সঙ্গে ছিলেন কাকলি আর তাপস, আচ্ছা আমাদের শতাব্দী, আর বোধ হয় আমার তরুণ মণ্ডল, আমার কমরেড, উনি ছিলেন এসইউসিআই চমৎকার ছেলে, হ্যাঁ, ডক্টর তরুণ মণ্ডল। আমরা এই কজন গিয়ে বসেছি, কিছুক্ষণ পরে দেখি পেছন থেকে এক ভদ্রমহিলার গম্ভীর গলা, যে আপনারা কি টিএমসি? আমি শুনছি না, আমি কিছু বলছি না। কাকলি বোধহয় বললেন হ্যাঁ, তাহলে তো আপনারা ভুল জায়গায় বসেছেন বন্ধুরা, না আপনারা তো জিতেছেন, আপনাদের সরকার, আপনারা উল্টো দিকের ওইখানে বসবেন, এইখানে আমরা হেরে যাওয়া লোকেরা বসছি, আমরা বিরোধী। খুব সুন্দর করে কথা বলছেন। এবারে তার ঠিক দুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল, এবং সেটা গিটার হাতে ছবি টবি, প্রোটেস্ট সিঙ্গার অমুক তমুক করে দীর্ঘ চমৎকার সাক্ষাৎকার। তা ভদ্রমহিলা এবার বলছেন ওইখান থেকে, কাকুলি বা কাউকে, তোমাদের মধ্যে কে কবির সুমন? এইটা শুনে আমি আটকে উঠছি, সর্বনাশ করেছে, হ্যাঁ আমি কেন রে বাবা, কে কবির সুমন? তা শতাব্দী বোধ হয় বললেন, ওই যে বলে, এই কবিতা তোমার ডাকছি। তা আমি বললাম ম্যাডাম, মানে নমস্কার, উনিও নমস্কার করলেন, যে আপনি কবির সুমন, আমার খুব ভালো লেগেছে আপনার ইন্টারভিউটা, আমি কিন্তু বিজেপি জানেন তো। নমস্কার, তাতে কি? বললেন যে না, মানে তাতে কি না, তাতে অনেক কিছু, মানে অন্য, আমি আপনাকে সিরিয়াসলি বলছি, আপনি যা বলেছেন, কিন্তু আমি তো এও বলেছি যে আমি পিপলস ওয়ারের সমর্থক। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলেছেন আপনি ঠিক, এবং আমার খুব ভালো লেগেছে আপনি খোলাখুলি বলছেন, এটা জেনে যে আপনি ভোটে জিতেছেন, আপনি দিল্লিতে আসবেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, এটা খুব। আচ্ছা, উনি একজন সিনিয়র মানুষ, আমি ওর নামটা বলছি না, কেমন? আমার খুব ইচ্ছে করছে, কিন্তু এখন দর্শকদের বলবে নাকি পরে ফোন করে আমার সঙ্গে কথা বলে তখন বলবে? বলবো না, আমি শ্রীমতী সিন্ধে বা এরকম কিছু একজন, মানে পুরো নামটা আজকাল মনেও থাকছে না,
একজন ঠিক আছে। এবং উনি যেটা ইন্টারেস্টিং, উনি বললেন তোমার প্রতিবাদের কথাগুলো তুমি গিটার নিয়ে এসে এখানে বলবে বন্ধু, তুমি তোমার গিটারটা নিয়ে আসবে যেদিন তুমি কথা বলবে। আচ্ছা, কে বলছে? বিজেপির একজন সাংসদ, সিনিয়র সাংসদ। তিনি কিন্তু আমার মধ্যে কোনো শত্রুকে, ন্যাশনাল টেররকে দেখছেন না। কেমন মানে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি বলছি আমার সঙ্গে সুমনদা তখন কিন্তু তখনকার বিজেপি অটল বিহারী বাজপেয়ীর জমানা তুমি যখন বলছো শেষ হয়ে গেছে, 9 সালে তুমি যখন গেছো তখন বিজেপির নেতা হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। সেই বিজেপির সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপির তফাৎ আছে অনেক। এখনকার সাংসদদের কিন্তু এই অভিজ্ঞতা হবে বলে আমার মনে হয় না। এই 11-12 বছরে কিন্তু অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা যমুনা। 100 বার। এবং এর সঙ্গে সরাসরি জড়িত আছে যে জিনিসগুলো, তা হলো আমাদের একটু খোলা কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে জাতীয় সম্পদ বেচে দেয়া। জাতীয় সম্পদ কিন্তু আগের থেকেই বেচে দেওয়া হচ্ছে। আমার মনে আছে মাননীয়, উনি মারা গেছেন, মাননীয় প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। গুরুদাস দাশগুপ্ত ফ্লোরে কথা বলছেন এবং মনে আছে উনি কংগ্রেস সরকার সম্পর্কে বলছেন, আওয়ার গভর্নমেন্ট ইজ সেলিং ইটস ফ্যামিলি সিলভার টু পে ইটস গ্রোসারি বিল। এই ইংরেজিটা প্রথম কথা এই বলছি, আমার অলরেডি না কিন্তু কাটা দিচ্ছে, এই ইংরেজিটাই তার শুনি না। এই যে our honorable government is selling its family silver to meet its grocery bill. অর্থাৎ আমাদের যে বড় কোম্পানিগুলোকে বেচে দেয়া হচ্ছে। কিন্তু এই যে ভাষায় কথা, এই যে কথাটা তখনও পর্যন্ত সুমনদা ছিল পাবলিক সেক্টরের আংশিক বিলগ্নীকরণ। এবারে বাজেটে বলা হয়েছে সরাসরি বেসরকারীকরণ। কোটি কোটি ভারতীয়র শেষ বয়সের ভরসা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তার একটা বড় অংশ বেসরকারীকরণের দিকে যেতে যাচ্ছে। আগামী দিনে মানুষ কোথায় যাবে, কোথায় দাঁড়াবে কেউ জানে না। দেখো সুদীপ্ত, আজ আমরা একটা অদ্ভুত জায়গায় এসে গেছি যেখানে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আমি এবারে খুব পরিষ্কার ভাবে এটা বলতে চাই যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি খুব স্পষ্টভাবে এই জায়গাটা বলতে চাই যে মানুষ আমাকে মানে ইউজ ডিপার অ্যাট নাইট। হ্যাঁ, যে আমি এই আমার হাই বিম ডিপ করেছি, আপনারা আপনাদের হাই বিমের আলোয় আমি দেখে নিন। এইবারে শুনুন, আমি এখনো মনে করি সশস্ত্র সংগ্রাম ছাড়া কোনো উপায় নেই। ফাইনালি এই কথাটার জন্য আমি যদি জেলে যেতে হয় আমার কাঁচা আসে যায়। আমি মানে আর ভোটের মাধ্যমে কতদিন যে এটা হবে, কতদিন হবে? আজকে অলরেডি আমরা কি শুনছি, ইভিএম মেশিনে। সুমনদা এদিকে তুমি এত মার্ক্সবাদীদের সমালোচক, এই কথাটা তো একজন ভদ্রলোক লিখে গেছিলেন একটা বইতে, we disdain to concede our feelings that the present oppressive social order can only be replaced by forcefully replaced by armed revolution. মাই ফ্রেন্ড, আমি মনে করি না আমি মার্ক্সবাদের বিরুদ্ধে, আমি নকল মার্ক্সবাদীদের বিরুদ্ধে আছি। আমি মার্ক্সবাদীদের বিরুদ্ধে না, আমি মার্ক্সবাদীদের একেবারেই বিরুদ্ধে না। এক, দুই, সেটা হচ্ছে আন্দ্রেজিদের কথাটা, where order is injustice, disorder is the beginning of order. যদি এমনিতে না হয় আঙুল বেঁকাবো। কথাটা হচ্ছে একটা দেশে আমরা বাস করছি যেখানে আমরা চোখের সামনে ফেসবুকে অন্তত ছবিগুলো দেখছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পরিযায়ী শ্রমিকরা ছুঁড়ে দিচ্ছেন একটা ট্রাকে তুলে দেবার জন্য। এটা দেখানোর পরে আমি কিন্তু বাড়িতেই বসেছিলাম। কিন্তু আমি কি করবো? বাইরে গিয়ে গলা কাটবো? কার গলা কাটবো? কার? আমার যার গলা কাটতে ইচ্ছে করছে তার গলাটা তো পাচ্ছি না হাতের কাছে। আর সবসময় গলা কেটে কিন্তু অনেক কিছু হয়ও না, এটাও ঠিক, সবই ঠিক। মুশকিল হচ্ছে সত্যি বহু, মিথ্যে এক। মানে এটাও সত্যি যে পার্লামেন্টে একটা শুয়োরের খোঁয়ার কেনে যায় না। আমরা মোটামুটি কাছাকাছি ছিলাম বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, শুয়োর টোর না, কিন্তু বেশ সুবিধেবাদীদের দল পার্লামেন্টে যে যাচ্ছে সে কিন্তু আসলে একটা দল এবং একটা স্বার্থকে, সে স্বার্থের প্রতিনিধিত্ব করছে। এবারে বলা যায় যে তাহলে ক্রেমলিনেও তাই ছিল, কিন্তু এত কথার মধ্যে গিয়ে লাভ নেই। আমাদের যেখানে সরকার নিয়ে গেছেন তারা যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের ওপর।
তারা তারা যুদ্ধ ঘোষণা করেছেন তাদের জনগণের ওপর, এই বর্তমান সরকার, বিজেপি সরকার। ফলে যদি যুদ্ধই হয় তাহলে পাল্টা যুদ্ধ হোক, রামলীলা ময়দানে গিয়ে জন্য আমরা যুদ্ধ করি। কিন্তু একটা কথা সুদীপ্ত, দেখো এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের কৃষকরা তারা কিন্তু উঠে দাঁড়িয়ে তারা খেলাটা দেখিয়ে দিচ্ছেন, তারা দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কাজেই পার্থপ্রতিম রায় বলছেন যে, পার্থপ্রতিম আমার পরিচিত প্রতিম, খুবই সুযোগ্য একজন শিক্ষক, ফুলব্রাইট স্কলার। পার্থ বলছেন রাজনীতিতে মানুষের সমস্যা নিয়ে, লড়াই নিয়ে কথা বলতেই হবে। হ্যাঁ, আমাদের কৃষকরা তো বলছেন, সুমনদা তাই বলছেন। লড়াই, এবারে লড়াইটা অনেক সময় মুখের হয়, কথার হয়, তারপরে এইটার লড়াই। এটা আমি আমার দায়িত্বে বলছি, এটার জন্য সুদীপ্ত সেনগুপ্ত দায়ী নন। তারপর এইটার লড়াই, এছাড়া কোনো উপায় নেই। আমি অনেক ভেবে দেখেছি, ফাইনালি রাষ্ট্র ক্ষমতা দখল করো। মানে দেখো, আমি তাদের খুব দেখো এমপি হিসেবে যে আমি খুব জাগ্রত এমপি ছিলাম, তার কারণটা কি? আমি চিরকালের একটা বিরুদ্ধবাদী লোক। আমি বসেছি সরকারের লাইনে, কি হয় আমার, হ্যাঁ আমার মনে আছে আমি পার্লামেন্টের জন্য ঢুক, এটা বন্ধুদের ভালো লাগবে, তোমার হচ্ছে সমান অপোজিশন লগ্নে জন্ম। একদম একদম। এবং আমি ঢুকছি যখন, শোনো, আমাকে দুজনের সঙ্গে দেখা হলো, দীনেশ ত্রিবেদী আর অধীর চৌধুরী। দীনেশ তো আমাকে বললেন, দাদা আই এম সরি টু সি ইউ হিয়ার ইজ লাইক সিইং এ টাইগার ইন এ কেজ। এই জায়গাটার কোনো আত্মা নেই, আপনি ভুল জায়গায় এসেছেন। আর অধীর আমাকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, দাদা সরি দাদা, আপনি বিপ্লবী মানুষ, কোথায় এলেন আপনি? আচ্ছা, আমি বিপ্লবী না, মোটেও বিপ্লবী না, কিন্তু মাঝে মাঝে মনে হয় ধুধুরি নেড়ে দিই। মানে ব্যাপারটা হলো যে পার্লামেন্টের সদস্য হিসেবে আমাদের হাতে অনেক দলিল আসে, আমি সেগুলো পড়তাম। আমি হয়তো বক্তৃতা করতে পারিনি, কিন্তু কাছে কি আমি সরকারের হয়ে কথা বলতে চাই, সোজা কথা। যেখানে প্রধানমন্ত্রী বললেন নকশালাইটরা হলেন দেশের প্রধান শত্রু, আই হ্যাড অপোজড হিম। আমি একটা দুটো চিঠি লিখে পাঠিয়েছিলাম, সেই চিঠি কোথায় গেছে আমি জানি না, যে দেশের মূল শত্রু ক্ষুধা, বেকারত্ব, চিকিৎসার অভাব, আশ্রয়ের অভাব, জলের অভাব। কত পার্সেন্ট লোক জল পায়? কাজে নকশালপন্থীরা মোটেও প্রধান শত্রু নন, প্রধান শত্রু এই সিস্টেমটা। এটা আপনি বলুন, আমাকে অ্যারেস্ট করেনি, যে আমার কপাল ভালো, কিন্তু এরপর হয়তো করবে। কথাটা হলো, আমরা যদি আমাদের দেশের খবরগুলো পড়ি, পার্লামেন্টে বসে যে পেপারসগুলো আসে সেগুলো পড়লে চোখ আমাদের দেশের খাদ্য বন্টন ব্যবস্থা চুরমার হয়ে ভেঙে পড়েছে 30-40 বছর আগে। আমাদের কিচ্ছু ঠিকঠাক চলছে না, কিন্তু আমরা সবাই ভান করছি যেন চলছে এই এটা যেন আমরা এই জায়গায় আমরা চলছি। ফলে আমাদের একটা যেন সভ্যতা, যেন সংস্কৃতি, সেটাও চলছে। মাঝখান থেকে কেউ হয়তো একটা বিস্ফোরক কথা বলে দিলেন, ভাবলেন আমি খুব নাটকীয় কিছু করলাম, এইরকম। সুমন্ত, আর একটা ইস্যু, এটা বিতান বলছে, এবং এটা দিয়ে আমরা আলোচনা একটু করতেই পারি। ক্ষমতার ভাষার উপর তীব্র পুরুষতন্ত্র চেপে বসেছে। কেন্দ্রীয় মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীকে মস্করা করে বলছেন, মেয়েরা পরের ধন বিদায় করে দেব। অনেক কেন্দ্রীয় মন্ত্রী, চটি পিসি, সিয়ারামের সিয়া উঠেই আসছে, আসফালানের জয় শ্রীরাম ইত্যাদি ইত্যাদি, বাংলার নাদুস নুদুস শিব, এখন বাইসেপস ওয়ালা শিব ইত্যাদি। কিন্তু এই যে মেয়েরা পরের ধন বিদায় করে দেব, মমতা ব্যানার্জির যেহেতু মানে বাংলার মেয়ে বলে তাকে নিয়ে কথা বলেছে, বাংলার নিজের ঘরে মেয়ে, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছে মেয়েরা তো পরের ধন বিদায় করে দেবো এবারে। আমরা এখনো রাজনীতিতে মেয়েদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কে কথা বলতে শিখিনি। শোনো, এই অনেক কাল ধরে আমরা অনেক কিছু হয়নি, এইগুলো হয়েছে। শোনো, আমি একটা কথা বলি, এই দুটো আঙুল এরকম তো দেখো, দুটো আঙুল তো একটা বড় একটা ছোট, যদি জোর করে আমরা এটাকে না এক করে রাখি, তুমি বেঁধে রাখো, এটা গ্যাংগ্রিন হয়ে যাবে। আমাদের সমাজ, আমাদের সিস্টেমটা পচে গেছে, আমরা কিছুতেই সেটা মানতে চাইছি না। আমাদের পুরো সিস্টেমটা ঠিকঠাক নেই, পুরোটা পচা, জঘন্য, এটা কিছুতেই আমরা মানছি না। আমরা রেগে যাচ্ছি, গালাগাল দিচ্ছি। একটা পলিটিক্যাল কথা শুনছি, ধরো আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু অপছন্দ হতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পদক্ষেপ কেউ বলতে পারেন এটা ভুল, তিনি তার বিরুদ্ধে কথা বলতেই পারেন, কিন্তু যে অভিধাগুলো দেয়া হচ্ছে, এগুলো তো
এগুলো তো শিষ্ট নয়, এগুলো রাজনৈতিক নয়। শিষ্ট কি অশিষ্ট তার আগে, এটা পলিটিক্যাল নয়, এই রাজনৈতিক কথা আমার ভালো লাগে না বলতে। সুমন দা, আমি এটা এটা দিয়ে আমাদের অনেকটা সময় গেছে, আমাদের এবার আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললে, আমি এটা নিয়ে আলোচনা করেছি অনেক জায়গায়, বলছিও বারবার। গত 1 বছরে মানুষ জানিয়ে ভেবেছে, ভাবতে বাধ্য হয়েছে, কাজ, খাদ্যের নিরাপত্তা, এই দেশের মধ্যে নাগরিক হিসেবে থাকতে পারবে কিনা সে সসম্মানে, এই সমস্ত বিষয় নিয়ে কি আমরা পশ্চিমবঙ্গে ভোটের আগে একটা কথা শুনছি না। না, তাহলে রাজনীতি কি, মানে মানুষ জানিয়ে ভাবি তো সেটা নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে কে কোন দলে চলে গেলেন, কে আগে চুরি করেছেন, কে এখন চুরি করেছেন, কে ভবিষ্যতে চুরি করবেন। এটা হচ্ছে আমাদের দেখো মানে বিবেচ্য বিষয়। চমৎকার, মানে তুমি তোমার আঙুলটা একটা ঠিক স্নায়ুতে গিয়ে রাখলে। এগেন আমি খুব খোলাখুলি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার একাধিক ব্যাপারে আমি এমনকি গান লিখেছি তার বিরুদ্ধে। মানে এমন নয় যে আমি সারাক্ষণ পদলেহন করছি। আমার মতন তীব্র তীক্ষ্ণ গান আর কেউ লেখেনি, গান লেখার ক্ষমতাটাও লোকের নেই ওইভাবে গান লেখা। কিন্তু আমি সেটা মমতার বিরুদ্ধেই লিখেছি, সেটা পিকচারাইজ করা হয়েছে, ভিজুয়ালাইজ করা হয়েছে, বিভিন্ন চ্যানেল সেটা দেখিয়েছে। এবং দীর্ঘকাল, আমি তখন আবার এমপি ছিলাম ওদের, আমায় কিন্তু তৃণমূলের কেউ এসে বাড়িতে মারেনি, আমার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য গালাগাল করেননি। উনি বলেছেন ওকে আমাদের মানে প্রার্থী করাটা ভুল হয়েছে, ওর সঙ্গে উগ্রপন্থীদের সম্পর্ক। ঠিকই তো বলেছেন, সত্যিই তো সম্পর্ক ছিল আমার। হ্যাঁ, এখন আর নেই, অনেকদিন কেমন আছেন তারা ঠিক জানিও না। কিন্তু কথাটা হচ্ছে উনি কিন্তু আমায় পেনালাইজ করেননি, আমি আর ভোটে দাঁড়াইনি। কিন্তু আমাদের মধ্যে তাই বলে কোনো শত্রুতা মানে জিপি সিরিজে চলতে থাকেনি। অর্থাৎ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাগুলো আমার অপছন্দ, নিশ্চয়ই আমি সে সম্পর্কে কথা বলবো, কিন্তু যে কাজগুলো উনি করেছেন তা নিয়ে একটা কথাও বলবো না, এটা কেমন কথা? আজকে চিকিৎসাটা সম্পূর্ণ বিনা পয়সায়, রেশন তারা এইভাবে পেয়েছেন যাদের রেশন। আমি কিন্তু রেশন, নবদত্ত মশাই একটা অদ্ভুত কথা আমায় বলেছেন, আমি জানি না নবদত্তকে নিয়ে তুমি কথা বলেছো কিনা এখানে। নবদত্ত একজন আশ্চর্য চমৎকার, উনি একবার আমায় এই লাইভ 10টায় বলেছিলেন যে কবির, আচ্ছা আপনার সরকারকে কবার দরকার হয় আর সরকারকে সাধারণ মানুষের কবার দরকার হয়? সত্যিই তাই, আমার সরকারকে দরকার হয় 5 বছরে একবার। উনি বললেন আপনি 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 পাসপোর্ট রিনিউ করতে সরকারের কাছে যান। এবারে আমার দেশের সাধারণ মানুষ, এই সাধারণ মানুষগুলোর রেশন ব্যবস্থা থেকে রেশন পেয়েছেন। আজকের প্রতিটি আপনি গণ শৌচাগার কতগুলো তৈরি হয়েছে, সুদীপ্ত, কতগুলো জিনিসটা আমরা কোনোদিন আলোচনা করিনি, এমনকি তুমি আর আমি লাইভ 10 সাথেও করিনি। সেটা হলো মাসের একটা বিশেষ বয়স সীমার মধ্যে মাসের কয়েকটা দিন একটি মেয়ের, একজন মহিলার কেমন যায় আমরা পুরুষরা কল্পনাও করতে পারবো না। এই যে লক্ষ্মীকান্তপুর লোকালে করে মেয়েরা আসেন আমাদের সামনের বাজারে, বসেন বরবটি, শিম ইত্যাদি নিয়ে, তারা বাথরুমে কোথায় যান? আমরা তো পুরুষরা এখানে ওখানে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লাম, আমাদের মেয়েরা কোথায় বাথরুমে যান আমরা কোনোদিন ভাবিনি। আমাদের কোনো বিপ্লবী ইস্তেহারে এটা লেখা হয়নি, কোনোদিন হয়নি। আমিও যে বিপ্লবের কথা বলেছি যখন, তখন এইটা কিন্তু ভাবিনি। আমি বলছি তো খোলাখুলি, আমরা বলিনি, আমাদের কোনো এজেন্ডা এটা ছিল না। আচ্ছা এইবারে আজকে দেখুন কতগুলো শৌচাগার, আমার কাছে এটা না একটা কাজ মনে হয়। আপনি আমি এইটার জন্য আপনি ভোট দেবেন আমি তা বলছি না, কিন্তু এগুলো আপনি বলবেন না কোনোদিন। রেশনে যে তোমার শুধু নয় নিশ্চয়ই লক্ষ লক্ষ যে মহিলাদের কথা বলছো তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সুমনদা। তাই তো আমি কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ভুল 1 কোটি থাকতে পারে, কিন্তু যদি 5টাও ঠিক কাজ মানুষের জন্য করে থাকেন, সেটা একজনও বলবেন না, শুধু চটি পিসি করে যাবেন তার মাথায়, তখন তো মুশকিল হয়ে যায়, তখন তো এইটা ইচ্ছে করে। আর মুখটা দেখুন, দেখবেন ভাল লাগছে, ওপরের পার্টিটা আমার না, ওটা একজন ডাক্তার বানিয়ে দিয়েছে। কথাটা হলো যে যে কাজটা সরকার করছে সেটার কথা আমি বলবো না। বিনা পয়সায় চিকিৎসা মশাই, সমস্তটা, মানে এমআরআই হচ্ছে বিনা পয়সায়। এই জীবনে শোনো, আমি নিকারাগুয়ার, আমি সান্দিনিস্তা সরকার আমাকে নিয়ে গিয়েছিলেন আমার কৃতিত্বের কারণে না, পিটসিকার মধ্যস্থ ছিলেন একটা বাংলায় বই লিখতে। আমি এশিয়ার একমাত্র সাংবাদিক, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যা দেখেছি এইরকম দেখিনি কোনোদিন। এবং একটা লাটে উঠে যাওয়া প্রায় সরকার,
মানে 12টা বেজে গিয়েছিল আমাদের। সেইখান থেকে কি করে যে এই সরকার এই টাকাটা দিচ্ছেন। সাইকেল, একটা গ্রামের ছেলে মেয়েগুলো সাইকেল গুলো স্কুলে যাচ্ছে মশাই, আর কি চাই বলুন তো? মানে কি বলবো, চোখে জল এসে যায়। বুড়ো হয়ে গেছি, দুদিন পরে মরে যাব, মরে যাব। কিন্তু ভালো কাজগুলো আমরা কিছুতেই বলবো না। এই যদি আমাদের অ্যাটিটিউড হয় তাহলে দেশের উন্নতি হওয়া কিন্তু মুশকিল। যেমন আমি একটা কথা বলি, আমরা কেউ কোনদিন ভেবেছি এই যে এতজন কাজ করে, আমরা কোনদিন তাদের কাছে গিয়ে তাদের ফোন করে বলে আপনি বড় সুন্দর কাজ করছেন, চিঠিটা দিচ্ছেন ঠিক মতো, বা এটাও তো একটা মানে একটা তো আমরা ভালো কথাও বলতে পারি মানুষকে। আমি এমনি মানুষের কথা বলছি। হ্যাঁ, আমরা কিন্তু কিছুই করি না, আমরা কিছুই করি না। ফলে তার ফলে যেটা হচ্ছে সুদীপ্ত, আজকের যদি তুমি বা আমি বুড়ো, তুমি এখনো হওনি, দুদিন পরে হবে, ফুল বুড়ো হবে আমার মতো, বুঝি রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলি, বাবা এভাবে কথা বলো না, তোর বাপের পাশে আছি খাচ্ছি, এই প্রথম এই উত্তরটা শুনতে হবে, তখন কি হবে? তখন দুঃখ কষ্ট এইটা নিয়ে তো আমরা কথা বলতে শুরু করেছিলাম, এই যে ভাষা ভঙ্গি সমাজে আমরা যেভাবে দেখছি আর কি, সেটা তো মানে তুই তুকারির পরে আর কি আছে বাংলাতে? আপনি, তুমি, তুই ছিল, তুই এর নিচে কি আছে? যেগুলো আছে সেগুলো থেকে আমরা শব্দগুলো উচ্চারণ করি না, সেগুলো তো এখন লেখা হচ্ছে, বলা হচ্ছে। আরো খারাপ শব্দ উদ্ভাবন করতে হবে বাঙালিকে ভবিষ্যতে পরস্পরকে সম্বোধন করার জন্য। না, কিন্তু এইভাবে তো চলতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে চলছে, চলে যাচ্ছে, কিন্তু এইভাবে চলবে না। না, আমি জানি না, মানে হিংসা যে ছড়ানো হচ্ছে, যা অবস্থা, আপনার কি মনে হয় যে এরা বিদায় নিলেও হিংসা যা ছড়ানো হচ্ছে তা কি যাবে? এদের সাথে তো কোনো ডিসকাশন এই যাওয়া যায় না, কিছু বললেই বলে আরবান নকশাল এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, সে তো বলবি আরবান সেটা তো আছে, নকশাল, সেটা আমাকে শতবার মনে হচ্ছে। না সেটা তো আছেই, সেটা তো আছেই। মানে ইউএপিএ আইনটা ফট করে লটকে দেওয়া হলো, এটা সবই দিচ্ছে। কথা হচ্ছে মুশকিলটা একটাই, সেটা হচ্ছে একটা কথা বলি মাননীয় বন্ধুরা যারা এই আলোচনাটা শুনছেন দেখছেন, দেখুন পাওয়ারে থাকা কাকে বলে আমি কিঞ্চিত দেখেছি। পাওয়ারে থাকা কি, আমার মতো একটা লোকের কাছে আমি যখন রাস্তায় যাচ্ছি হঠাৎ চেন আপ করছে পুলিশ, সবাই আমায় চেনেও না, আমার হাব ভাব দেখে কিছু ভাবতেও না। মানে যখন পার্লামেন্টে ঢুকতাম আমাকে অর্ধেক দিন সরি স্যার আর ইউ মেম্বার, আমি আনফর্চুনেটলি বলে কার্ডটা দেখাতাম। তো প্রথম 6 মাস, তার কারণ আমি জিন্স পরতাম, আমি তো সাদা জামা, সাদা পায়জামা আর সাদা জুতো, আমি এত রকম সাদা নিয়ে টক টক। এমপিরা পার্লামেন্টে ঢোকে মনে হয় যেন ভগবান জানে কি, মানে কি পৃথিবীর অধীশ্বররা ঢুকলেন। ওরা যে দেশের গোলাম। I was a servant. আমি একটা জনপ্রতিনিধি, মানে I am serving the nation, serving the people. পাবলিক সার্ভেন্ট। আমি আর কিচ্ছু না, আমি কোনো পাওয়ার না। এইটুকু যদি একটা লোক মনে মনে একবারও না ভাবে তাহলে কি করে হয়? লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু ভেবেছিলেন। এই গল্পটা, এই ঘটনাটা নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছিল, আমি আমেরিকায় পুরনো কাগজে পড়েছি, যে এক ভদ্রমহিলা একবার নতুন দিল্লি স্টেশনে দেখা যায় বসে আছেন একা একা, একটা পুঁটলি আর একটা লাঠি নিয়ে। তা খানিকক্ষণ পর স্টেশন মাস্টারের কি মনে হচ্ছে উনি একজনকে পাঠালেন, বলে বুড়িমা তুমি এখানে বসে কেন, তুমি ভেতরে এসো না। বলে না, এই তো বেশ আছি। খানিকক্ষণ পরে বলে চলো না, তা নিয়ে গেছে, নিয়ে জল টল দিয়েছে। তা খানিকক্ষণ বাদে বুড়িমা কোনো কথা বলছেন, চুপ। ও বুড়িমা তুমি কার জন্য অপেক্ষা করছো? বলে আমার ছেলের জন্য বাবা। বলে তোমার ছেলে আসবে? বলে হ্যাঁ বাবা। তোমার ছেলে কই আসছে না? তো আসবে বাবা, ছেলে অনেক কাজ। বলে ছেলে কি করে? বলে ছেলে আমাকে বলেছে ও না রেলের চাকর। এটা শুনে এই যে বলছি আমার না কাঁটা দিতে, বিশ্বাস করো, আই উইশ আই কুড শো ইউ গাইস। হ্যাঁ, ওনা আমার ছেলে বলেছে मैं रेलवे का नौकर हूं। এটা ওই রোমান হরফে হিন্দিটাও ছিল। ওই ভদ্রলোক এটা শুনে কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। বলে ছেলের নাম কি? বুড়িমা বলছে ছেলে, মায়ের কাছে ছেলের আবার কি নাম? লাল। আমার ছেলে লাল, সব মায়ের ছেলেই লাল, আমার ছেলেও লাল। ব্যাস, পায়ে পড়ে গেছে। খানিক্ষণ পর এবারে ভদ্রমহিলা এম্বারাস, এটা কি হচ্ছে কি? এবারে বলে দিদি আমাদের ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। খানিক্ষণ পরে সেই মেয়েটে মানুষটি, ছোট মানুষটি গুটগুট করে আসছেন, সঙ্গে দুজন লোক, একজন পুলিশ, তিনি রেলওয়ে মন্ত্রী। তিনি এসে বললেন ও আমার মা এখানে। তিনি 14 বার করে ধন্যবাদ জানালেন,
যে অনেক ধন্যবাদ, আমি কষ্ট দিয়ে ফেললাম, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল মাকে নিয়ে আসতে। তো এইটা হচ্ছে আমার দেশ, কিন্তু এইটা আমার দেশ, এই দেশের কথা কেউ বলে না। হ্যাঁ, কিন্তু এই দেশটা এখনো আছে, আমি বিশ্বাস করি কোথাও আছে। আমি শোনো সুদীপ্ত, আমি কিন্তু বিশ্বাস করি তার যদি না থাকতো তাহলে আজকের আমাদের কৃষক ভাইরা, সহনাগরিকরা এইভাবে লড়াই করতেন না। ওটা কি শুধু নিজেদের জন্য লড়াই করছেন নাকি? এটা করতেন না। বা যারা এই যে RTI করে করে নানান খবর বের করছেন, কেন করছেন? শুধুমাত্র নিজেরা বড়লোক হবেন বলে? মোটেও না। তারা একটা সম্পূর্ণ উদ্দেশ্য নিয়ে করছেন। কি উদ্দেশ্য? আরো শ্রেয়তর একটা ভবিষ্যতের দিকে আমরা যাবো একদিন। এটা আমি বিশ্বাস করি এইখানে পরিবর্তন আসতে বাধ্য। শোনো, শাহিনবাগ বলে দিল পরিবর্তন। জুমা মসজিদের বাইরে ছেলেরা দাঁড়িয়ে একটা ছবি হাতে, ফেসবুকে তার ছবি দেখেছি। সেই ছবি কার ছবি? কোনো ইমাম বা কোনো চৌধুরী সাহেবের ছবি না, কোনো ধর্মীয় গুরুর ছবি না। সেই ছবি হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের। জমা মসজিদের বাইরে আমাদের দেশের মুসলমান তরুণ সহনাগরিকরা আম্বেদকরের ছবি হাতে দাঁড়িয়ে আছেন। শাহিনবাগকে কারা লড়ছেন? আমাদের নানিরা, দাদিরা। আমরা বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে দেখছি যে এখন তাদের হাতে জাতীয় পতাকা থাকছে, তাদের মন্ত্র হচ্ছে ভারতের সংবিধান হাতে করে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করছে। তুমিও শেষ পর্যন্ত আশার সুরেই কথা বলছো। আমাদের দর্শক বন্ধু আবেদিন ইনিও বলছেন যে তোমার ওই গানে করে বলছেন, যে গানের কথা তুলে বলছে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জয়। এরকম নাগরিক এখন অনেকেই আছেন তোমার এই অনুষ্ঠান শুনছেন। আমার বন্ধুরা, আমার শেষ কথা, বরাবর দেখবেন আমাদের দেশের গরিবরা শখটাকে অ্যাবজর্ব করেন। মধ্যবিত্ত বড় লোকরা তো নাই, মধ্যবিত্ত আমার মতো লোকও না, আমাদের দরিদ্র সাধারণ তারা শখ অ্যাবজর্ব করেন। আবার করছেন তারা, আবার করে এই করোনার সঙ্গে বদমাইশিটা, করোনাকে নিয়ে যে বদমাইশিটা হলো মাল্টিনেশনাল কোম্পানি আর সরকারের, সেটা অ্যাবজর্ব করলেন কিন্তু গরিবরা। কাজে আমার বিশ্বাস কোন ইন্টেলেকচুয়াল এই দেশটাকে পাল্টাবে না, এরাই পাল্টাবেন। নিশ্চয়ই আমরা সেই বিশ্বাস নেই। আজকের অনুষ্ঠানটা শেষ করি সুমনদা, কিন্তু তোমার কথা শুনে আমারও খুব ভালো লাগলো, বা আমরা ভবিষ্যতে আবার নিশ্চয়ই কথা বলবো। আর দর্শকদের অনেক ধন্যবাদ। সুমনদা হাল না ছাড়তে কণ্ঠ ছাড়ার যে কথা বলেছিলেন সেটা শেষের দিকে একজন বললেন বটে, আমরা নিশ্চয়ই মনে রাখবো। ভালো লাগলো সুমনদা, খুব ভালো লাগলো, আপনাদের অনেক ভালো লাগলো। দর্শকদের একটু জানাই যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের ফেসবুক পেজ ফোর্থ পিলার উইথ দ্য পিপল ছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফোর্থ পিলার উইথ দ্য পিপল বলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, দয়া করে সেটাকে আপনারা দেখবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন। এটাও মনে রাখবেন কিন্তু যে আমাদের মতো প্রতিষ্ঠান, আমাদের মতো সংবাদ প্রতিষ্ঠান কিন্তু আপনাদের ভরসাতেই থাকছে এবং থাকবে। আমাদের কোনো বড় প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয় না, কোনো সরকার আমাদের দেখবে না। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তবেই একমাত্র আমরা চলতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ টাকার জন্য, কিন্তু তুমি যা বললে এবার কিন্তু তোমাকে আবার খুব শিগগিরই আসতে হবে। আর আমি ভালো বক্তা নেই, আমি এত খবরও রাখি না, তাও তুমি বললে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, ভালো লাগলো সুমন দা, বাই।